এবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাই আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুটা মাহবুব কামালকে দিয়ে শুরু করি। ইরানের যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হলো, শেষ হলো কি? দেখেন, এই যে একটা পারসেপশন গ্রো করছে যে ট্রাম্প বিরতি করলো এবং এটা এক ধরনের সে নাকি মানবিকতা দেখাইছে, এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে আর কি। শান্তি পুরস্কার পাবে কদিন পরে। এটা ট্রাম্প, যুদ্ধবিরতি ট্রাম্পের কোনো ব্যাপার না। যুদ্ধবিরতি ট্রাম্প যে বলছে সেটা বাধ্য হয়ে বলছে। আসলে যুদ্ধবিরতিটা হয়েছে ইরানের কারণে। আমি একটু ব্যাখ্যা করি। তার আগে তিনটা হাই সাউন্ডিং অর্গানাইজেশন সম্পর্কে একটু বলে নিই, চান্স পাইছি যেহেতু একটু বলে নেই। হাই সাউন্ডিং, একটা হচ্ছে ওআইসি, একটা হচ্ছে আরব লীগ, আর একটা হচ্ছে জাতিসংঘ। মানে এই তিনটা সংগঠনের কি ইউটিলিটি আমার মাথায় ধরে না। চান্স পাইছি যেহেতু একটু বলি। সেটা দেখেন, প্রথমে আরব লীগ থেকে শুরু করি। আরব লীগে কি আছে? ওয়েস্ট এশিয়া অর্থাৎ মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকার 22টা মুসলিম দেশ এটার সাথে জড়িত, এবং এটার নেতা অনেকের মধ্যে ধরেন যে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স, সেও এটার নেতা। সালমান। হ্যাঁ, সালমান। আচ্ছা, ওআইসি কি? ওআইসিতে দেখেন আপনার প্যালেস্টাইনও কিন্তু একটা সদস্য ওআইসি। হ্যাঁ, কিন্তু প্যালেস্টাইনের উপরে এত কিছু হচ্ছে, ওআইসি কিছুই করতে পারতেছে না, আরব লীগ কিছুই করতে পারতেছে না। এবার আসেন জাতিসংঘ। জাতিসংঘ, এই আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি এবং সিকিউরিটি কাউন্সিল এই দুইটা ডিসব্যান্ডেল করে দেওয়া উচিত, একেবারে ডিসব্যান্ডেল। এই ক্লাব রাখার দরকার নাই, মানে জেনারেল অ্যাসেম্বলিটা থাকবে। জাতিসংঘের যে সমস্ত অর্গান আছে, যে সমস্ত অর্গান মানে প্রো পিপুল অর্গান, যেগুলো ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, এইসব এগুলি থাকবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার, এগুলি থাকতে পারে। কিন্তু জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল অ্যাবসলুটলি মিনিংলেস, অ্যাবসলুটলি। এবং এইটা চাঁদা দিয়ে হাতি পোষার মানে মানে হোয়াইট এলিফেন্ট এটা আর কি। হ্যাঁ, এবং মানে এগুলির কোনো অর্থই নেই। আমি জাতিসংঘের নাম দিছি হচ্ছে বৃষ্টি শেষের রংধনু। সারাদিন বৃষ্টি হবে, বজ্রপাত হবে ইত্যাদি, বিকালবেলা আকাশে উদিত হবে। হ্যাঁ, মানে এবং অথবা ঢাকাইয়া পুলিশ, ঘটনা ঘটে যাওয়ার পরে মানে অকুস্থলে যায় কিন্তু কিছু করতে পারে না। তো এগুলি অ্যাবসলুটলি মিনিংলেস। আমরা কেন যে এই সমস্ত মানে স্ট্যাটাস সিম্বল রাখছি আমরা এটা বুঝি না। এটা জাস্ট স্ট্যাটাস সিম্বল, আর কিছু না। আচ্ছা, এখন দেখেন কেন বলতেছি যে ট্রাম্পের কোনো অবদান নাই, এটা ইরানের অবদানে যদি যুদ্ধবিরতি হয়ে থাকে। কেন বলতেছি? 1973-তে আপনার মিশর এবং সাথে, সিরিয়ার সাথে যে ইসরায়েলের যে যুদ্ধ, আপনার তো বোধহয় তখন অত বয়স হয় নাই, তার জন্ম হয়েছিল। মানে ইজিপ্ট এবং সিরিয়ার সাথে ইসরায়েলের একটা বড় যুদ্ধ হয়েছিল। আই রিমেম্বার এভরিথিং। 73 তো ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরপরে ইসরায়েল এত বড় আঘাত আর কখনো পায় নাই। এই যে লং আপনার হাফ এ সেঞ্চুরি, এত বড় আঘাত আর পায় নাই। আমেরিকার উদ্দেশ্যটা কি ছিল? আমেরিকার উদ্দেশ্যটা ছিল যে মানে ইরান নিউক্লিয়ার ক্লাবের সদস্য হওয়ার সক্ষমতা রাখে কিনা, এইটা ছিল, এটা টেস্ট আউট করা। হ্যাঁ, যেমন নিউক্লিয়ার ক্লাবের সদস্য কারা? ধরেন আমেরিকা, রাশিয়া, ইভেন পাকিস্তান, ইন্ডিয়া, ফ্রান্স, নর্থ কোরিয়া, ইসরায়েল অলসো। হ্যাঁ, ইসরায়েল। হ্যাঁ, তো এখন এই ইরানের সক্ষমতাটা কতটুকু নিউক্লিয়ার ক্লাবের সদস্য হওয়া, সেইটা একটু টেস্ট আউট করতেছে। এবং দেখা গেল যে আসলে ট্রাম্প ওয়াজ ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে, ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড। এবং ইরান যখন অল আউট আক্রমণে নামলো, মানে কাতারে তাদের ঘাঁটিতে আক্রমণ ইত্যাদি, ইরাকে ঘাঁটিতে ইত্যাদি, তখন ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেল যে এইটা বেশি নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ, এবং আসলে তো তাই। যেমন ধরেন যে ইরানের যে আপনার যে পরিমাণে ইউরেনিয়াম আছে, এবং ইউরেনিয়াম রক থেকে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার যে প্রসেস, হ্যাঁ, পিউরিফিকেশন অ্যান্ড অল, এগুলো তো এখন বোঝা যাচ্ছে যে আসলে
ইরানকে যতটা ছোট মনে করা হয়েছিল আসলে ইরান ততটা সেটা ছোট। এমন তথ্য আছে যেমন 7 দিন লাগবে ওদের একটা অস্ত্র বানাতে, হ্যাঁ। 60% পর্যন্ত প্রস্তুত, হ্যাঁ আর বাকি 40% করতে 7 হ্যাঁ দিন লাগবে। হ্যাঁ হ্যাঁ। এখন আমেরিকা প্ল্যান বিতে নামতে পারে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে রেজিম চেঞ্জ। সেটাও পারবে না ইন দ্য সেন্স যে এখন কিন্তু ইরানিয়ান জনগণ ইউনাইটেড হয়ে গেছে একেবারে, আগে একদম, হ্যাঁ। একেবারে ইউনাইটেড হয়ে গেছে। মানে রেজা পাহলভি তার একটা মানে সম্ভাবনা দেখা দিচ্ছিল আর কি, হ্যাঁ। কিন্তু ওইটা এখন আর নাই, এখন ইরানিয়ান জনগণ ঐক্যবদ্ধ। রেজিম চেঞ্জ আমেরিকার পক্ষে করা সম্ভব হবে না। আর ওইদিকে নেতানিয়াহু পড়ছে প্যাচে, তার ডোমেস্টিক পলিটিক্সও প্যাচে পড়ে গেছে। সো দুইটাই আপনার নেগেটিভ। ট্রাম্পের সে কারণে তাড়াহুড়ো করে যুদ্ধবিরতি, এবং আরেকটা দেখেন, আরেকটা বলে নিই, আরেকটা জিনিস আমেরিকাকে চিন্তিত করতেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী অলরেডি কিন্তু 2টা জাহাজ ফেরত দিয়ে দিয়েছে। 5টা না, আচ্ছা আজকে পরে পর্যন্ত 5টা আমি আপডেট নাই তাহলে। তো ফলে হরমুজ প্রণালী যদি এরকম হয়ে যায় তখন তো তেলের মানে আমেরিকাতে মানে জ্বালানি তেলের একটা সংকট, কারণ এইটা দিয়েই তো মিডল ইস্টের যে জ্বালানি সেইটার একটা বড় অংশ এটা দিয়ে মানে বাইরে যায়। ফলে সবটা মিলায়া ট্রাম্প হিসাব করে দেখছে যে এইটা একে বেশি নাড়ানো যাবে না, হ্যাঁ, এটা রিট্রিট করাই ভালো। আমি এই মেজাজের কাছ থেকে নেই, কারণ ট্রাম্পেরই স্ট্যান্ডবাজিটা এখানে তাহলে টিকলো না। এবং ট্রাম্প যেটা বললো যে আমার কাছে রিকোয়েস্ট এসছে, এ কারণে আমি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছি। তেহরান আবার বলেছে যে আমার কাছে কাকতি মিনতি করেছে এই জন্যে, কারণ ইসরায়েলের যে পরিস্থিতি আপনি খেয়াল করে দেখবেন যে ব্যাপক ধ্বংসযজ্ঞ, এবং নেতানিয়াহু ইরানকে যা ভেবেছিল তার থেকে 100 গুণ বেশি পাচ্ছে। এ কারণেই আসলে তড়িঘড়ি কিনা যুদ্ধবিরতির। না, ধন্যবাদ আপনাকে। ইরান কিন্তু যতই বলেন ইসরায়েলের যত মৃত্যু শক্তি আছে ইরানের কিন্তু তত নাই। তা সত্ত্বেও ইরান কিন্তু আসলেই শক্তিশালী, কিন্তু এটা বুঝতে দেয় রাশিয়া না। এবং ইয়েকে বাদ দিয়েন না, না, দিচ্ছে না বাদ। ধরেন ওআইসি তো আপনার ইসরায়েলের পক্ষে সেটাই, হয়ে গেছে। সুতরাং আপনি কি করবেন, যারা বন্ধু হবে ইরান, কারণ শিয়া, এই কারণে মুসলমানরা প্রধানত এই হেল্প করে। বন্ধু শিয়া সুন্নিরা তো শিয়ারে মুসলমানই মনে করে না, এটা একটা। 2 হলো অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছে ইরান যে 400 টার্গেটে, আমেরিকান মধ্যপ্রাচ্যের 400 টার্গেটে তারা হিট করবে। 400 টার্গেটে 40,000-এর মতো সৈন্যই আছে। এছাড়া ঘাঁটি তো আছেই, 80টার মতো ঘাঁটি আছে। এই ঘাঁটিতে আক্রমণ করবে। এটা কিন্তু ট্রাম্পের আগে হিসেব করা উচিত ছিল। ট্রাম্পের আগে ইরানকে রেকি করা উচিত ছিল, কিন্তু ইরান কিন্তু প্রথমেই ইসরায়েলের কোথায় কোথায় স্থাপনা আছে, কি ঘাঁটি, সব ছবি সব নেওয়া ছিল। সুতরাং এই ইরানকে একাকী ভেবে, ধরেন এই রাশিয়া খালি শেষের দিকে এসে ওপেন হলো, প্রথমে তো ওপেন হয় তাও ওপেন কোথায়, তার পক্ষে যুদ্ধ করবো এরকম কোনো কথা তো এইরকম বলে নাই। হ্যাঁ, যদি চায় উত্তর কোরিয়াও এরকমই, কেউ কিন্তু তার পক্ষে যুদ্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র তো ন্যাকিটলি সব সরকারের পলিসি কিন্তু ইসরায়েলের পক্ষে, শুধু ট্রাম্প না, যত সরকারি আসে সব ট্রাম্প। এবং তাদের ওখানে বসতি খুব বেশি হলে 1,00,000 লোক, অথচ সারা বিশ্ব আপনার তাদের দিয়ে যত যুক্তরাষ্ট্র ব্যবহার করে, এবং এরাও কিন্তু ওদের উপরে বলিয়ান হয়। তারও উদ্দেশ্য তো যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে, যুদ্ধ লাগাই দিয়ে। তো আমার কাছে মনে হয়েছে সরলভাবে কামাল ভাইয়ের সাথে আমি সব কিছুতে একমত। একটা কথা বলবো, যে যখন ওই যে প্রথম ঘোষণা দিছিল, টার্গেটে যখন হিট করছে, তার কাতার, ইরাক এবং বাহরাইনে 3টা জায়গায় 3টা আপনার তাদের ঘাঁটিতে আক্রমণ করছে। আক্রমণ 2টা জায়গায়, তবে ওই 4টা দেশের উপর দিয়ে মিসাইল যাতায়াত। হ্যাঁ, ওই তো আক্রমণ করার পরে কিন্তু ট্রাম্পের বেহুশ হয়েছে। আরেকটা কথা হলো যে ইরানি জনগণ ইউনাইটেড হয়ে গেছে। তারা ওপেনলি বলছে যে আমরা পারমাণবিক শক্তি চাই, এর পক্ষে স্লোগান দিয়েছে। এদিকে আমেরিকায় কিন্তু প্রোটেস্ট, এই ট্রাম্পের এই যে আক্রমণ, ইসরায়েলকে হেল্প করা, এটার বিরুদ্ধে। সুতরাং ট্রাম্প তো আপনার ডিফেন্সিভে পড়ে গেছে। সে তখন এই আপনি দেখেন কাতার কিন্তু ওই ইরানের সাথে কথা বলছে, ইরান কাতারের সাথে বন্ধুত্ব আছে, কিন্তু যদিও কাতার হচ্ছে আমেরিকার কিন্তু নেগোশিয়েটার হিসাবে কিন্তু
পরিচিত, তো তারা কাতারকে দিয়ে করছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের ইয়েতে ঘাঁটিগুলোতে আক্রমণ শুরু করে দিছে, এবং তার যে আসলে যে ওই যে প্রথমে যে 3টে মিসাইল বাংকার বিধ্বংসী মিসাইল, এখন তো আদৌ বিধ্বংসী হয়েছে কি হয়েছে না এটা তো ক্লিয়ার না, সুতরাং এটা মিসফায়ার হইতে পারে। তো এই জন্য যুক্তরাষ্ট্র ট্রাম্পও কনফিউজ যে আসলে কি করলাম, আন্তাজে পাহাড়ে বললাম। আমার ইসরায়েলের যে ওই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের এত দম্ভ ছিল, হ্যাঁ, সেটা কিন্তু পুরোটা ভেঙে গেছে। হ্যাঁ, ওইটা পুরোটা ভেদ করে কিন্তু ইরাক একচেটিয়া বোমবার্ড করে গেছে। সুতরাং ইরানকে ট্রাম্প হিসাব করছে তার আফগানিস্তানের মতো পরিণতি হবে, এই কারণে সে দ্রুত রিট্রিট করছে। এখন তার আইওয়াসের জন্য নানান কথা বলতেছে, আসলে সে আফগানিস্তানের কথা হইতে পারে, ভিয়েতনামের মতো হইতে পারে, হয়তো ভিয়েতনাম দীর্ঘস্থায়ী হয়েছে, ইসরায়েল তো আফগানিস্তান তো খুব বেশি দীর্ঘস্থায়ী হয় নাই, দেড় যুগ। তো এই পরিণতি কিন্তু ইরান কিন্তু শেষ ঘোষণা দিছে, তারা আপনার খমেনি লিস্টও করছে, মারবা আরেকজন হবে, মারবা আরেকজন হবে। তাদের এই যে মানে নন কম্প্রোমাইজিং যে ইরাকের অ্যাটিটিউড, এটাতেও ট্রাম্প কিন্তু ভীত হয়েছে যে এটা ছাড়তেছে না, ছাড়বে না। তা আমি কিন্তু খুশি যে যুক্তরাষ্ট্র সারাটা বিশ্বে যুদ্ধ লাগায় তারা অস্ত্র বিক্রি করে, এবং সবসময় আপনার মানবিকতার কথা বলে সব জায়গায় মানবিকতা লঙ্ঘন করে। ইরাকের কাছে সে আসলে আত্মসমর্পণ করছে, যাই বলে ইরানের কাছে আত্মসমর্পণ। অনেকগুলো পারসেপশন ভুল প্রমাণিত হয়েছে। জি জি, সেটাই। যাই হোক, মানে যত কিছুই বলি না কেন, যুদ্ধ তো আমরা চাই না, কেন আমাদের বিপদটাও কম না, বিশাল বিপদ। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে আমাদের অনেক কর্মী আছে, পাশাপাশি অনেকে কথা বলেছেন, সেই প্রণালী দিয়ে আমাদের কাতারের যে এলএনজি সেটা আসে, তেল তো আসেই, সেই জায়গাটায় বন্ধ হওয়া ভালো। আমরা ব্যারেল তো প্রায় দাম বেড়ে গেছে, অনেক দাম বেড়ে গেছিল, এখন আবার কমা শুরু করছে। যেহেতু অন্য বিতর্কে যাব, অন্য আলোচনায় যাব, এখন একটা বিরতি নিয়ে এসে বা সারা দেশে যে মব হচ্ছে, সরকার বারবার কথা বলছে মব ঠেকাতে পারছে না, অথচ বিপ্লবের মাধ্যমে আসা একটা সরকার, ওদের ভয়টা কোথায়? আলোচনা আসবে, একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর আবার স্বাগত জেডএসআর নিয়মিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। জনকে আবারও স্বাগত। এম এ আজিজকে দিয়ে শুরু করি, কারণ মবের বিষয়টা একটু শুনতে চাই। মানে মব হচ্ছে মব থাকা অবস্থায় বিবৃতির মধ্যে সরকার সীমাবদ্ধ ছিল এক ধরনের, এখনো তাই। পরশুদিন রবিবার যে ঘটনাটা ঘটলো, ঠেকাতে পারবে না, পুলিশ সামনে দাঁড়ানো। আজকে বিএনপি নেতা রিজভী আহমেদ প্রশ্ন তুলেছেন যে পুলিশের সামনে মব হচ্ছে, পুলিশ কিছু করছে না, এটা কোন ধরনের কথা? দেখেন, প্রথমে আমি পুলিশ নিয়ে বলি, পুলিশ তো এখনো ট্রমার থেকে বেরোয় নেই। পুলিশ যদি কিছু বলতো ওই মবকে, পুলিশ যদি ওএসডি হতো, পুলিশের যদি চাকরি যেত। ওকে, আপনি দেখেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এই গেল এয়ারপোর্টে 3 ঘন্টা বসে রইল, আসার সময় যাওয়ার সময় 3 ঘন্টা বসে থেকে সে প্লেনে উঠে বিদেশ চলে গেল চিকিৎসার জন্য, ফিরে আইছে আবার। এই 3 ঘন্টায় ইমিগ্রেশন থেকে শুরু করে কত বাহিনীর লোক থাকে, কেউ দায়ী না, 3টা পুলিশের চাকরি গেছে। এটাতে মেসেজটা কি দেয়? এই যে ধরেন মামলাগুলো হয়েছে, সেই শেখ হাসিনার আমলের মতো একটা খুন যারে ধরে নিয়ে ওই খুনের সাথে মামলা দিয়ে দেয়, ওই খুনের সাথে জুড়ে দিয়ে দেয়। একটা খুন 300 আসামি, 200 আসামি, 100 আসামি, বলেন মরছে নিউ মার্কেটে, আসামি বিদেশে, চট্টগ্রামে সে আসামি। তো এই যে এখন এই যে মামলাগুলি হচ্ছে, আমরা সরলভাবে পুলিশের দায়ী করতেছি, কিন্তু পুলিশ যদি মামলা না নেয় তাকে বলে ফেসিবাদের দোষর, সাথে সাথে ও মব জাস্টিসে পড়ে যাবে। চাকরিতে যাওয়ার দূরের কথা, ও তো কিলাই মেরে ফেলবে। তো আপনার পুলিশকে সবার থেকে বের করেন নাই এখনো। সুতরাং ওই যে মব যখন নামছে, আপনার বিএনপির পক্ষ থেকে মামলা করছে 3টা, আপনার সিএসি সহ, ধরেন কমিশনের তো 5 জনই সমান, তার ভিতরে একজন চিফ হয়। হ্যাঁ, তো ধরেন সবগুলো লোকই তো দায়ী, তাদের বিচার হতে পারে, হওয়া উচিত। কারণ
এই 3টা নির্বাচনের কারণেই দেশটা তো ফেসিবাদের জন্ম দিছে, এটা ঠিক। কিন্তু আপনার যে এই যে মব তৈরি হলো, যেটা বলছেন, পুলিশ দাঁড়ায় ছিল, পুলিশ তো দাঁড়াই থাকবে, পুলিশ তোর গায়ে কিলা ধরিয়া অ্যারেস্ট করে তোর চাকরি দেবে তো, ওর ওই আতঙ্ক তার আছে। এতদিন এক ধরনের যেটা পাওয়া যাচ্ছিল না যে মব কারা করছে, এক ধরনের ইনকিলাব মঞ্চ টঞ্চ এরকম নাম দিয়ে, এখানে একজন স্বেচ্ছাসেবক দল নেতার ছবি পাওয়া গেছে। বিষয়টা হচ্ছে যে কেস করছে বিএনপি, স্বাভাবিকভাবে ওই স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল বা অমুক টমুক বিএনপির লোকই তো থাকার কথা, পাওয়া গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মব কালচারটা শুরু করছে, তো এই সরকার ছাত্রদের ব্যবহার করছে, কোর্টের ভিতরে ঢুকায় দেয়, পত্রিকা অফিসে ঢুকায় দেয়, টেলিভিশন অফিসে ঢুকায় দেয়, এরে নামায়, এরে উঠায়, এর চাকরি খায়, এর চাকরি দেয়। এই যে মব কালচারটা তৈরি হয়েছে, মানুষের মনোজগতে, বিশেষ করে ছাত্র এই তরুণদের মনোজগতের একটা পরিবর্তন ঘটে গেছে, যে শক্তি প্রয়োগ করতে হবে, যে কোনো কাজে শক্তি প্রয়োগ। এইটি হলো মব কালচারটা, তার জঙ্গলি কালচার। হ্যাঁ, সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এটা তো কে নিয়ন্ত্রণ করবে, বিচার করবেন, গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করছে 16 জন, এটা আইডেন্টিফাই করছে, 16 জন ছিল। তাদেরকে ধরে যদি কঠিনভাবে বিচার করা হয় তাহলে মেসেজটা তো যায়। মব কালচারটা তো দূর করতে হবে, মব কালচার তো রাখা যাবে না দেশে, এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আইনে যেমন এটা ক্রিমিনাল অফেন্স, তেমনি দেশের সংস্কৃতি, মানুষের যুব সমাজ এমনি ধ্বংস হয়ে গেছে। ধরেন ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত ছেলেরা এখন আর লেখাপড়ার চাইতে আপনার সরকার চালানো নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র নিয়োগ করছে, হ্যাঁ, প্রত্যেকটা কমিশনে ছাত্র আছে, হ্যাঁ, এবং তাদের সম্পর্কে নানান বিতর্ক। আগামী 30 বছরে এই ছাত্রদের নেতৃত্বে আর কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এই মব কালচার এই ছাত্রদের দ্বারাই তৈরি করা হয়েছে সব জায়গায়। আপনি খেয়াল করে দেখেন, প্রথমে এই ভাঙা চূড়া, যত বিল্ডিং ভাঙো, অমুক করো, বুলডোজার দিয়ে ভাঙো, যা কিছু করছে সব হয়েছে, এবং বিদেশ থেকে উস্কানি দিয়েছে, ইউটিউবাররা উস্কানি দিয়েছে। এখন এটা আমি সাফার করতেছি, এখন এটাকে দমন করতে হবে, সোজা কথা। এবং দমনের একমাত্র রাস্তা হলো আইন প্রয়োগ। জি, সেই জায়গাটায় আইন প্রয়োগ। আমি বলছি, আপনি তো বলে দিলেন, আমি একটু অন্যভাবে বলি। সেটা যে দেখেন, এটা না বোঝার কিছু নাই। এটা সাধারণ মানুষরা যখন হোটেল রেস্তোরাঁয় চা খায়, ওই চার আড্ডায় জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। কেন আমরা মনে করতেছি যে এটা বিশাল একটা সাবজেক্ট? এটা ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। দেখেন, মানে সবচেয়ে বড় গালি কি? এক একজনের কাছে এক একটা, তাই না? যেমন শেক্সপিয়ারের কাছে বড় গালি হচ্ছে তুমি একটা অকৃতজ্ঞ। আমার কাছে সবচেয়ে বড় গালি হচ্ছে, এর উপরে কোনো গালি হয় না, সেটা হচ্ছে আমি তোমাকে নির্ভর করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় গালি। মানে এই গালিতে তার অস্তিত্বই থাকে না। আমরা এই সরকারকে এই গালিটা দিতে চাই, এই সরকারকে আমরা নির্ভর করি না, এবং অতি সম্প্রতি বিএনপিকেও আমরা আর নির্ভর করছি না। কেন বলছি? দেখেন, বাংলাদেশে নিউটনের 3টা সূত্রের 2টা সূত্র, একটা কার্যকর আছে আর একটা হবে। দ্বিতীয় সূত্রটাকে, প্রথমটা খুব হাইলি একাডেমিক, ওইটা যাচ্ছি না। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বল প্রয়োগ করা না হলে স্থিতিশীল বস্তু স্থিতিশীলই থাকবে, আর গতিশীল বস্তু গতিশীলই থাকবে, এইটা থামবে না। তো আপনি বলতে পারেন যে একটা বল নিক্ষেপ করলাম, ওটা তো থেমে গেল। হ্যাঁ, ওখানেও একটা বল প্রয়োগ করা হয়েছে। সেটা কি? এই হয় বাতাস, না হয় ওই যে হ্যাঁ অ্যাট্রাকশন, একটা বল প্রয়োগ লাগবেই, তা না হলে গতিশীলই থাকবে। এই যে মব যে কালচার, এই যে গতিশীল মব কালচার, ডিনামিক মব কালচার, যতক্ষণ না পর্যন্ত বল প্রয়োগ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। নিউটনের সেকেন্ড ল। আর থার্ড লটা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রেশিও। সেটা পরে হবে, এটা আর এখন আলোচনার বিষয় না। এখন আপনি বলতেছেন যে পুলিশের সামনে, বা যে কি বলে যে রিজিম সাহেব, উনি কি কখন কি বলে। দেখেন, আর্মি মাঠে আছে না? আছে কি না? ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আর্মি যেখানে পারছে না, পুলিশ কিভাবে পারবে? আমাকে বলেন। আর্মি যেখানে পাচ্ছে না, সেখানে পুলিশ কিভাবে পারবে? এটা প্রশ্ন না? তো এগুলি কথা কেন বলেন? দেখেন,
মানে এই অতি সম্প্রতি দেখেন মব নদীর পানি উৎমা ছড়া থেকে সিরাজগঞ্জের রবীন্দ্রনাথের কাছারি হয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে উত্তরায় এসে মব নদীর পানি এসে থামলো। এখন থামে নাই, থামে না বলছি আপাতত আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোঁয়া ছোঁয়া ছিল। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে বিভিন্ন জায়গায়। হ্যাঁ উত্তরা থেকে এই যাচ্ছে এই মব নদীর পানি কিন্তু এইভাবে 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 একটা মানে আঁকা বাঁকা স্রোত নিয়ে ঘুরতেছে। কি মানে সাম্প্রতিক কালে এটা শুরু হয়েছে উৎমা ছড়া দিয়ে, হ্যাঁ, তারপরে এই যে সিরাজগঞ্জ এই সেই ইত্যাদি। এখন এই প্রবাহ আপনি কিভাবে থামাবেন? হ্যাঁ, এই প্রবাহ আপনাকে থামাইতে গেলে আপনাকে বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখন রিজভী সাহেব যে বলছেন যে পুলিশ কেন করতেছে না মব টব ইত্যাদি, দেখেন ক্লিন্টনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ আমেরিকা। হ্যাঁ, ক্লিন্টন উত্তর দিছিল ইট ইজ এ ফেসলেস সোসাইটি। আমেরিকা হচ্ছে মুখাবয়বহীন একটা রাষ্ট্র, অর্থাৎ কেউ কারো মুখের দিকে তাকায় না, কাজের দিকে তাকায়। এবং যে কারণে ম্যাডানার মতো একটা স্ট্রিট গার্ল অথবা যে কোনো স্ট্রিট আর্চিন সে বড় হইতে পারে, আবার মানে বিশাল ডাইনেস্টির লোক সে ছোট হয়ে যেতে পারে, মুখের দিকে কেউ তাকাবে না। আমাদের এখানে আমরা তো এই রাষ্ট্রটাকে ফেসলেস করতে পারি না, আমরা তো মুখের দিকে তাকাই প্রথমে, কাজের দিকে না। তো ওই মুখটা কি, এইটা হচ্ছে বিএনপির মুখ, মানে ওই লোকটা বিএনপির, এই মুখটা কি এই লোকটা জামাতের, এই লোকটা কি এটা আওয়ামী লীগের, এই লোকটা কি এটা এনসিপির। ফলে যেহেতু আমরা কাজের দিকে না তাকে মুখের দিকে তাকাচ্ছি, ফলে এটার ফেসলেস সোসাইটি থাকলো না। যখন এটা ফেসলেস সোসাইটি থাকলো না, তখন আপনার এই সমস্ত হবেই। হ্যাঁ, ওই যে মানে যে যেটা পাওয়ার উপযুক্ত সেটা পাবে না, যে যেটা পাওয়ার উপযুক্ত না সে সেটা পাবে, এবং এই অ্যানার্কিটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা ওই ক্লিন্টনের সেই ফেসলেস সোসাইটির স্ট্রেংথ, হ্যাঁ, মুখাবয়বহীন সমাজের যে শক্তি, সেই শক্তিতে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এগুলো চলবে না। এই যে মুখের দিকে তাকাচ্ছি সবসময়, দেখেন কি হইল, এই যে নুরুল হুদা সাহেব 10 মাস ধরে নিজের বাসায় থাকলো না, হঠাৎ কেন তাকে করা হলো? তার মানে মব চালাইতে হবে, টার্গেট খুঁজে পাচ্ছিল না, একটা টার্গেট পাওয়া গেল, বা একটা নতুন ধরনের টার্গেট তৈরি করলাম আর কি। বাট মব তো কন্টিনিউ করতে হবে, তাই না? কন্টিনিউ করতে গেলে তো আপনাকে টার্গেট ঠিক করতে হবে। তো এটা একটা গ্রুপ অফ পিপুলের টার্গেট। ধরেন যে 3টা নির্বাচনের 3টা সিইসি 4টা 5টা করে কমিশনার, এখন আবার বিএনপি বলতেছে যে একজনের নাম আরেক বাদ পড়ছে ইত্যাদি। ফলে মানে মানে দেখেন কি মানে এই জায়গাটা যে আমরা আসলাম, হ্যাঁ, কিভাবে আসলাম আমরা, মানে এই যে আজিজ ভাই যেটা বললো যে সরকারই এটা করছে, নির্বিকার থাকলো আমাদের প্রফেসর সাহেব, নির্বিকার থাকলো 9 মাস 10 মাস ধরে, হ্যাঁ, একটা স্টেটমেন্ট পর্যন্ত করে নাই। হ্যাঁ, সেই যে স্টেটমেন্ট করেছে শুধু স্টেটমেন্টের মধ্যে দেখেন এই সেই আমার মানে খুবই টাচি। হ্যাঁ, আমরা তো আবু সাইদের কথা বলি, হ্যাঁ ঠিক আছে, যে হিরোইক ডেথ আমি মানলাম, কিন্তু এই যে আলা ভোলা তোফাজ্জল, তাকে ভাত খাইয়ে, হ্যাঁ, কি মজা করে তাকে হত্যা করা হলো, গলার মধ্যে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। আমি সেটা একটু আসতে হবে, কারণ এই যে মানে সোসাইটি যেরকম তৈরি করা হলো, তাতে সামনের নির্বাচন, এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু করতে পারবে যে পুলিশের কথা বলেছে যে এখনো তারা আসলে ট্রমার মধ্যে আছে, এই পুলিশকে দিয়ে, যে সেনাবাহিনীর কথা আপনি বলছেন যে তারা ঠেকাতে পারছে না এই মব, তাহলে সামনে নির্বাচন কতগুলো মব হবে, কত জিনিস তৈরি হবে, সেটা কতটুকু সম্ভব? কারণ আপনি জানেন এই নতুন দলের অ্যাপ্লিকেশনে 145টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে। একটা বিরতি নিয়ে ফিরে আলোচনায় আসবো। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরো একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন এম এ আজিজ এবং মাহবুব কামাল। আবার স্বাগত। এম এ আজিজ, ওই যে প্রসঙ্গটা করে গিয়েছিলাম বিরতিতে যাবার আগে, যে এই পরিস্থিতিতে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর, ভায়োলেন্সহীন করা কতটুকু সম্ভব হবে? অনেকে কিন্তু বলছে যে সম্ভব হবে না। না, এটা তো কেউ অ্যাস্ট্রোলজার না। তবে এখন যে রাজনৈতিক দলগুলো আছে, তাতে আমার মনে হয় সরকার যদি চায়, আমি চিফ ইলেকশন কমিশনার কিন্তু বলছে যে সরকারের হেল্প ছাড়া সম্ভব না, ইলেকশন নিরপেক্ষ করা সম্ভব না। সরকার যদি চায় তাহলে সম্ভব, কারণ আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। আপনি যেটা বললেন না, আমি
কামাল ভাই বলছেন সেনাবাহিনী কই গেল, সেনাবাহিনী তো নামকে আস্তে আছে, অ্যাসার্ট তো করতেছে না, কিছু কিছু তো ধরাধরি করতেছে। এখন ধরেন প্রত্যেকটা সেন্টারে যদি 2টো করে আর্মি দাঁড় করে রাখেন, 2টো করে আনসার দাঁড় করে রাখেন, 2টো করে পুলিশ দাঁড় করে রাখেন, হ্যাঁ, আর যদি একটা ভলেন্টিয়ার বানায় দেন, হ্যাঁ, আমার মনে হয় সম্ভব। কিন্তু সরকারের আন্তরিকতা থাকতে হবে, কিন্তু সরকার নিয়ে তো নানা রাজনৈতিক দল সহযোগিতা না করলে সম্ভব না। সরকারের তো ওই জায়গায় তো কনফিউশন, যেমন লন্ডন বৈঠকে আপনি দেখেন তবে যদি এইসব আছে না। তো সুতরাং এখনো এ পর্যন্ত ইলেকশন কমিশন বলছে, তো চিফ ইলেকশন কমিশন সরকারের সাথে আলাপ করলে বোঝা যাবে, মনোভাব বোঝা যাবে। এটার অর্থ সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের অনেক কাজ আছে না, সংস্কারের যেমন কাজ আছে, ইলেকশন কমিশন ভোটার লিস্ট বানাবে, ডিলিমিটেশন করবে, নতুন ভোটার ফান্ড দেবে, election অনেক কিছু আছে না। তো এটা তো এখনো তো ইলেকশন কমিশনের কোনো নির্দেশনাই জানে যে আমরা ইলেকশনটা করবো। আবার যে একটি দল তো অভিযোগ করেছে যে অনেক ডিসিটিসি নিয়োগ হয়েছে নাকি বিএনপির কথায়, সেও অভিযোগও আছে। বিএনপি কোটায় কেমনে অভিযোগ করেছে NCP? ধরেন বিএনপি, জামাত, এনসিপি তারাই তো দিছে, হ্যাঁ থাকতে পারে বিএনপি, কিন্তু আমি শুনছি এনসিপি বলে সব আমলা যেগুলো আছে সংসদ ইয়েতে সচিবালয়ে সব বিএনপির, বলতেছে কি আছে। আবার বলে আওয়ামী ফ্যাসিস্টও আছে, আবার সময় মতো কয় আমি ফেসিস সব। তো এটা ব্যাপারটা হলো যে এখানে ব্যক্তিগতভাবে, তবে সবচেয়ে বড় কথা যে সরকার যারা চালায়, নিউজে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না, আমি যাদেরকে চিনি তাদের নিয়ে নিছি, আমিও বুঝতেছি না, ওরাও বুঝতেছে না, আমরা বুঝতেছি। হ্যাঁ, তো বলেন সরকার চালানো যদি বুঝতেছি লোক দিয়ে নাই, সরকার তো এই দুরবস্থাই হবে। 10 মাস পার হয়ে গেল, এই বুঝতে বুঝতে এখনো বুঝলো না। আমি যেটা বললাম যে পুলিশকে ধরেন, এসেই যেটা হতো, পলিটিশিয়ান হলে যেটা করতো, পুলিশ তো যদি শাস্তি, অপরাধ তো করেছে, গুলি তো করেছে, তাদের বিচার তো দিতে হবে। যারা গুলি করছে তারা তদন্ত করে বের করে, ইউটিউব আছে, কত কিছু আছে, ধরে আপনি তাদেরকে জেলে পাঠায় দেন, বিচারে দেন। হ্যাঁ, হয়তো 2-1টা পরে দেখা যাবে, বাকি যারা নিরপরাধ তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। ধরেন ব্যাকআপ তৈরি হলো, সেখানে আনসার আছে, ভিডিপি আছে, সেনা প্রধানকে বলেন কিছু সৈনিকও সাপ্লাই দিল কিছুদিন, তারপরে রিক্রুট করে 6 মাসে আর্মির অফিসার বানা ফেলায়। আপনি এত 10 মাস চলে গেল, ফুল পুলিশ বানায় ফেলতে পারতেন, করেন নাই তো। এখন মাঝখানে ওই পুলিশই ডেপুটেশনে পোস্টিংয়ে দিচ্ছেন, আবার কয় ফেসিবাদের দোষর, চাকরি খাওয়া দিচ্ছে, উদ্যোগ করতেছে। ডিসির ক্ষেত্রে তাই হয়েছে। যেহেতু রিকনসিলিয়েশন হলো না, যেহেতু এরকম গণহারে যে একটু কাজ করতে যাচ্ছে, এমআইজি একটু আগেও বললেন যে ধরেন পুলিশ কাজ করতে গেল, সঙ্গে সঙ্গে তার উপর মব হলো, অথবা তাকে বলা হলো সে ফ্যাসিস্টের সহযোগী। এরকম ওই যে আরেকজন আমাদের অতিথি একদিন বলে গেলেন যে এক গ্রামের সব চোর সবাইকে জেলে পাঠাবেন, তা তো না। 10 জন বা 50 জন বা 100 জনকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অন্যরা সেই শিক্ষাটা হতো, যেটা মবের কারণে হলো না এখন পর্যন্ত। একই কথা প্রশাসনেও, ঢিলে ঢালা ভাব, যা হচ্ছে হোক, আমি আমার মতো করে কাজ করব না, তাহলে তো অবস্থা এরকমই চলবে। শুনেন, এখানে বাংলাদেশের যে কাউকে আপনি ফ্যাসিবাদের দোষর বানাইতে পারবেন, যে কাউকে, এনিবডি। যেমন সরকারি কর্মচারী, যে কোনো সরকারি কর্মচারীকে আপনি দেবেন, কারণ আপনি খালি বলবেন যে 5 তারিখ সকাল পর্যন্ত তুমি পদত্যাগ করো নাই, তুমি আওয়ামী লীগের গভর্নমেন্ট মেশিনারিকে ফাংশন করতে সহযোগিতা করছো, তোমার উচিত ছিল অন্তত 5 তারিখ সকালে পদত্যাগ করা, স্বৈরাচারের দোষর হয়ে গেল এনিবডি। তো ফলে এগুলি বলে লাভ নাই। দেখেন, আপনি নির্বাচনের কথা বলছেন, আপনি মানুষ চক্ষে আপনি নির্বাচনের সময়টা বাংলাদেশটাকে একটু দেখার চেষ্টা করেন, দেখবেন এটা একটা গ্রে এরিয়া, এটা একটা ধূসর এলাকা, আপনি কিছু বুঝতেছেন না, আপনি মনের চোখ দিয়ে দেখতে থাকেন, ইটস এ গ্রে এরিয়া, নাথিং গ্রিন। এবং কি হবে সেটা আপনি বলতে পারেন না। আমাদের প্রফেসর সাহেব, উইথ ফুল রেসপেক্ট আমি বলি, আমি তার নাম দিছি, হি ইজ এ পার্সন অলওয়েজ ইন ডিসগাইজ। উনি সবসময় একটা ছদ্মবেশে থাকেন। উনি বলতেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে। হ্যাঁ, এটা কোনো ব্যক্তি যদি ছদ্মবেশ ধারণ না করে, তাইলে তার পক্ষে এই কথা বলা সম্ভব না, গিভেন দি প্রেজেন্ট পার্সপেক্টিভ। মানে এই যে পার্সপেক্টিভে আমরা আসি, অ্যাবসার্ড ব্যাপার এটা যদি কন্টিনিউ করে, ইম্পসিবল। দেখেন, সরকারের কথা বলতেছেন, আমি কালকে ওই যে
সময় টেলিভিশনে বলছি, নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে 5টা। নির্বাচন কমিশন, আপনার তো সময় নাই, নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, ইলেক্টোরেট অর্থাৎ নির্বাচক মণ্ডলী যারা ভোট দেয়, এই 4টা স্টেক হোল্ডারের যোগফল সমান সমান নির্বাচক মণ্ডলী মানে ভোটার। অর্থাৎ ভোটাররা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য 50% শর্ত। ঠিক আছে, ভোটাররা যদি ডেমোক্রেটিক আচরণ করে, ভোটাররা যদি মনে করে যে আমরা সত্যি সত্যি একটা ভালো নির্বাচন, মানে আমার ভোট ঠিক মতো দিব ইত্যাদি, তাইলে আর এগুলি লাগে না, এসব লাগে না। কিন্তু আমি ভোট দিতে গেলে যদি রাস্তা আমাকে পেটায় বা মানে আমি যদি তো ভোট সেও তো কেন্দ্রের ভোটার। সামনে গিয়ে যদি সেও মব তো হয়, সেও তো ভোটার, যে পেটাবে সে ভোটার না। Okay, হ্যাঁ, right. আমি অ্যাজ এ হোল নির্বাচন সবার জন্য, বলতেছি, সেও তো ভোটার। তো এখন এই যে নির্বাচক মণ্ডলী না, এরা যদি অ্যাগ্রেসিভ হয়, এরা যদি মব ভায়োলেন্স করে, এর যে 18 কোটি মানুষকে আপনি 5টা নির্বাচন কমিশনার দিয়ে কন্ট্রোল করবেন, অ্যাবসার্ড ব্যাপার, অ্যাবসার্ড ব্যাপার। এবং যে মব চরিত্র ধারণ করছে, মবিস্ট চরিত্র ধারণ করছে ইলেকটোরেটের একটা অংশ, সেইটাকে আপনি 5টা কমিশনার দিয়া বা এই নিষ্ক্রিয় পুলিশ দিয়ে, এই ডিমোরালাইজ পুলিশ দিয়ে আপনি করতে পারবেন না, অ্যাবসার্ড ব্যাপার। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে, যেটা আমি বলছিলাম যে 5 পর্বে 7টা করে নির্বাচন, যাতে আর্মি ডেপ্লয়মেন্ট বেশি করা যায়, 5 পর্বে 60 করে, হ্যাঁ, প্রত্যেক ডিভিশনে একবার আরেকটা দেখলাম, তাহলে 8টা হয়। হ্যাঁ, আমি দেখলাম, পর্বে। হ্যাঁ, আমি কিন্তু অনেকদিন আগে এটা বলছি যে 60 করে 5 পর্বে, তাইলে এবং আর্মিকে দিতে হবে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তাহলে ডেপ্লয়মেন্ট বেশি থাকবে। সেক্ষেত্রে একটা ভালো নির্বাচনের সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা কিন্তু আমি বলছি, হ্যাঁ। ফলে আপনি এই সিচুয়েশন রেখে, এই মব কালচার রেখে, এবং দেখেন 20 বছর আগের ইলেকটোরেট নির্বাচক মণ্ডলী এবং এখনকার নির্বাচক মণ্ডলী কিন্তু ফার ডিফারেন্স। এখনকার নির্বাচক মণ্ডলী উত্তেজিত, এখনকার নির্বাচক মণ্ডলী উদ্ধত, এখনকার নির্বাচন মণ্ডলী হচ্ছে ডু অর ডাই ফিলোসফিতে বিশ্বাসী, হ্যাঁ, যে কোনোভাবে হোক পরাস্ত। আপনি দেখেন না, বিএনপির গত 10 মাসে অভ্যন্তরীণ কোন্দলে 130 জন মারা গেছে। কেন, কি কারণে? কারণটা হচ্ছে যে আধিপত্য, এটা টাকার ভাগাভাগি না, কিন্তু আধিপত্য বিস্তার। সেটা কি, আমি নমিনেশন পাবো অথবা আমার লোক নমিনেশন পাবে, আমি জিতবো বা আমার লোক জিতবে, তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি করব, ঠিক আছে। ফলে এই যে অভ্যন্তরীণ কোন্দল, মারামারি, এই শীতে, তো নির্বাচনের আগেই যদি এই অবস্থা হয়, হ্যাঁ, তাহলে আপনি নির্বাচনের সময় কি হবে? শুনেন, নির্বাচনটা তো শুধু ভোটের দিন না, আগে পিছে সময় আছে না, অবশ্যই। আপনার আগে একটা সময় আছে, আবার নির্বাচনে ফলাফল ঘোষণার পরে একটা সময় আছে, সেটা আরো কঠিন, তাই না? ইটস এ প্যাকেজ। তো ফলে আপনি নির্বাচনের দিন যদি আপনি আর্মি ডিপ্লয়ও করেন, আপনি যদি ডিপ্লয়ও করেন আর নির্বাচনের দিন, হ্যাঁ, তাইলে তো সমস্যা থেকে যায়। দিক প্রবলেম স্টিল রিমেইনস, হ্যাঁ। ফলে এই আশাবাদী আমি নই, কারণ দেখেন আপনার সময় নাই। আশাবাদ হচ্ছে একটা স্ট্যাটাস সিম্বল। আমি যদি আশাবাদ দেখাইতে না পারলাম, তাহলে আমি কিসের শিক্ষিত? আমি যদি ওয়ে আউট দেখাইতে না পারি, তাহলে তো আমার জ্ঞান নাই। ফলে আমি একটা আশাবাদ দেখাবই, এটা একটা স্ট্যাটাস সিম্বল। ফলে এগুলি মিনিংলেস। শুনেন, এগুলি বাংলাদেশে দেখতেছি তো 53 বছর, এইসব কথা আমাকে অন্তত মুগ্ধ করে। অনেক ধন্যবাদ এমএআজি, অনেক ধন্যবাদ দুজনকে, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। শেষ করছি আজকের জেডএস সংবাদ সম্প্রসারণে।